আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আবার চলে আসলাম ইকোনমিক্স সেকেন্ড পেপার টেস্ট পেপার সলভিং বা রিভিশন ক্লাসের মধ্যে, যেখানে আমরা আজকে চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের রিলেটেড যেসব সৃজনশীল আছে এবং সৃজনশীল রিলেটেড অধ্যায় ভিত্তিক যেসব প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন আসতে পারে ওই বিষয়ক আজকে আমরা ক্লাস করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারটিতে মূলত আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য এই বিষয়টা, ঠিক আছে। তো আন্তর্জাতিক বাণিজ্য কি বা আন্তর্জাতিক বাণিজ্য রিলেটেড প্রশ্নগুলো কিভাবে আসে ওই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা যদি যাই আমাদের প্রথম সৃজনশীলে, এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে বলা আছে, যেটি আমাদের ঢাকা বোর্ড 2022 এসছে। তো এইখানে আমাদের প্রথমে দেখো বলা আছে অভ্যন্তরীণ বাণিজ্য কি। অভ্যন্তরীণ বাণিজ্যটা হচ্ছে দেশের মধ্যে যে বাণিজ্যটা, ঠিক আছে। ধরো তুমি আসো ঢাকাতে, ঠিক আছে। ধরো তুমি আসো ঢাকাতে এবং তুমি ধরো তোমার দরকার হলো ইট দরকার, ঠিক আছে। ইট দরকার এক ট্রাক। তো ওই ইটটা তুমি আনলা গাজীপুর থেকে, ঠিক আছে। এই যে গাজীপুর থেকে যে তুমি ইটটা আনলা এবং গাজীপুরের থেকে যে তুমি অর্ডার করলা এবং গাজীপুর থেকে ইটগুলা যে ঢাকায় আসলো, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য, ঠিক আছে। যেই বাণিজ্যটা দেশের অভ্যন্তরে হয়ে থাকে সেটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। তো দেখো খতে বলা আছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার দুটি কারণ লেখো, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্য নানা কারণে হয়ে থাকে, এর মধ্যে দুটি কারণ বলতে বলা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই সৃজনশীলটা আরেকটু ভালোভাবে লেখার জন্য বা এটাতে আরেকটু ভালো মার্কস পাওয়ার জন্য আমরা যে বিষয়টা করতে পারি, প্রথমে আমরা ধরো এই ক্ষেত্রে প্রথম যে প্যারাটা আছে এই প্যারাটাতে আমরা দিলাম যে সংজ্ঞা, ঠিক আছে, যে আসলে আন্তর্জাতিক বাণিজ্যটা কি, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে ওই বিষয়টা দিলা, যে যখন দুটি দেশের মধ্যে একাধিক পণ্য নিয়ে, ঠিক আছে, যে বাণিজ্যটা হয় সেটাকে আসলে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। তো আমরা যদি তারপর দেওয়ার পরে বলবো যে আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করা হলো, কতে তুমি প্রথমে দিলা যে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা, ঠিক আছে। আমরা এই বিষয়টা হচ্ছে অনুৎপাদিত দ্রব্য। একটা দেশ কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, ঠিক আছে। তুমি মনে করো একটা দেশ যতই উন্নত হোক, সেটা আমেরিকা হোক কিংবা ধরো তোমার জাপান হোক, ওই দেশটা কখনোই স্বয়ংসম্পূর্ণ না। তার কিছু না কিছুর জন্য তোমার অন্য একটা দেশের প্রতি নির্ভরশীল হইতেই হয়। এই যে নির্ভরশীলতা, এর জন্য কিন্তু একটা দেশ, ধরো তোমার কাছে অনেক আছে, পাট আছে, বাংলাদেশে ধরো একসময় অনেক পাট উৎপাদিত হইতো, পাট আছে, বা ধরো এখন যেটা আছে যে তোমার অনেক পোশাক তৈরি হয়, যেটা ধরো আমেরিকার নাই, তো আমেরিকা কি করলো, বাংলাদেশ থেকে পোশাকটা নিল। আবার ধরো আমেরিকার একটা জিনিস আছে যেটা বাংলাদেশের নাই, ঠিক আছে, এবং বাংলাদেশ ওই বিষয়গুলো ওই দ্রব্যগুলো আমেরিকা থেকে আনলো। এই যে বাণিজ্যটা, ঠিক আছে, যার যেটা নাই এটা আনার যে বিষয়টা, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে উদ্বৃত্ত পণ্য বিদেশ রপ্তানির সুযোগ। এই বিষয়টা মূলত বোঝাচ্ছে আমদানি, ঠিক আছে। আমার যেটা নাই সেটা আমি আরেক দেশ থেকে আনছি, মানে তো এটা আমদানি, ঠিক আছে। আর এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার রপ্তানি, ঠিক আছে। আমদানি এবং রপ্তানি দুইটা প্রধান কারণ। রপ্তানিটা কি, এই যে তোমার তুমি পোশাক বেশি তৈরি করছো, তোমার শ্রমিক আছে, তুমি কম টাকায় শ্রমিক পাচ্ছ, এই যে পোশাক তৈরি করছো, এটা যে তুমি বিদেশে বিক্রি করবা, ঠিক আছে, বিদেশে বিক্রি করে তোমার যে পণ্যটা নাই সেই পণ্যটা আবার তুমি কিনতে পারবা, ঠিক আছে। এইটা হলো আরেকটা কারণ। তো আমরা যদি দেখো গতে দেখো বলা আছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। তো গতি প্রকৃতি কি, প্রথমে দেখো এখানে বলা আছে যে আমাদের তথ্য অনুযায়ী, ঠিক আছে, ধরো এই ক্ষেত্রে দেয়া আছে যে রপ্তানি ব্যয় আমাদের 2000, এক্ষেত্রে 2000 হবে, ঠিক আছে। 2010-11 সালে কত ছিল, 2010-11 সালে আমাদের রপ্তানি ব্যয় ছিল তোমার 22,924 মিলিয়ন মার্কিন ডলার, আর এটা বেড়ে 2011-12 হলো 24,302 মিলিয়ন মার্কিন ডলার। আর আমদানি ব্যয় ছিল কত, দেখো এই ক্ষেত্রে আমদানি ব্যয় ছিল তোমার 33,000 সামথিং, আর এই ক্ষেত্রে হয়ে গেল 35,500 সামথিং। তো আমরা দেখো আমরা কিন্তু আসলে একটা আমদানি নির্ভর দেশ, বা আমাদের রপ্তানি এটা হলো তোমার কি বলে ঋণাত্মক, ঠিক আছে। কারণ কি, দেখো আমরা রপ্তানি করছি তোমার 11-12 সালে করেছি 24,000 মিলিয়ন মার্কিন ডলার, মানে এই টাকা আমরা আয় করেছি, কিন্তু আমাদের ব্যয় দেখো কত, ব্যয় হচ্ছে 35,000। তার মানে আমরা এই ক্ষেত্রে প্রায় 11,200 বা 11,100 সামথিং এর মতো আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখো পিছিয়ে আছি, ঠিক আছে। এই টাকাটা আমাদের বেশি খরচ হচ্ছে। তো আমরা যদি এটা গতি প্রকৃতির বিশ্লেষণ করি, প্রথমে বলবো যে আমদানি বলতে এটা বোঝায়, রপ্তানি বলতে এটা বোঝায়, তারপর 2010-11 সালে আমাদের এই ছিল এত, রপ্তানি ছিল এত, যেটা বেড়ে আমাদের জন্য 2011-12 সালে তোমার এত হয়েছে, ঠিক আছে।
এই ক্ষেত্রে বেড়েছে কত, এই ক্ষেত্রে দেখো বেড়েছে আমাদের 1200 মতো কিছু একটা বেড়েছে, ঠিক আছে, এরকম একটা 200 বা 400 এরকম কিছু একটা বেড়েছে। কিন্তু আমাদের দেখো এক্ষেত্রে কিন্তু তোমার আমদানি ব্যয়টা কিন্তু আরেকটু বেশি বেড়েছে। এই ক্ষেত্রে বলবা যে আমাদের রপ্তানি যে এই হারে বাড়ছে, আমদানিটা তার চেয়ে বেশি হারে বাড়ছে, এটা আমাদের চেঞ্জ করা উচিত। আমাদের এই ক্ষেত্রে আমদানিটা কমায় আনতে হবে এবং গ্র্যাজুয়ালি এটা কমায় আনতে আনতে এক সময় রপ্তানিটা আমাদের বৃদ্ধি করতে হবে, আমাদের রপ্তানি নির্ভর দেশ বানাইতে হবে, তাহলে একটা দেশ উন্নয়নশীল দেশ থেকে ক্রমাগতভাবে এটা উন্নত দেশে পরিণত হবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বিশ্লেষণ করতে হবে। তারপর ঘতে দেখো বলা আছে উদ্দীপকে 2011-12 অর্থ বছর রপ্তানি এবং আমদানি বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে কিনা। এই যে 2011-12 সালে এই যে রপ্তানি কত ছিল আমাদের 24,302 মিলিয়ন মার্কিন ডলার, আর এই ক্ষেত্রে আমাদের আমদানি ব্যয় কত ছিল 35,516 মিলিয়ন মার্কিন ডলার। এই যে তোমার এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটাই দেখতে পাচ্ছি, কিন্তু 10-11-র তুলনায় কিন্তু আমাদের রপ্তানিও যেমন বৃদ্ধি পেয়েছে, একইভাবে কিন্তু আমাদের আমদানিটাও বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারি যে আমদানি কিংবা রপ্তানি দুইটাই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার ফলেও কিন্তু আমাদের দেখো এই ক্ষেত্রে উন্নয়ন অবদান রাখছে না। অবশ্যই উন্নয়ন অবদান রাখছে, কারণ একটা দেশের রপ্তানি বৃদ্ধি মানে কি সেই দেশে, ঠিক আছে, তোমার অর্থনৈতিকভাবে উন্নয়ন হওয়া, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, ঠিক আছে। অর্থনৈতিক উন্নয়নে কি কি ভাবে এটা তোমার অবদান রাখছে। তো পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, দেখো বলা হচ্ছে বৈদেশিক সাহায্য কি। বৈদেশিক সাহায্য কি তোমার অন্য দেশ কর্তৃক বা তোমার বিভিন্ন দেশ বা সংস্থা কর্তৃক, ঠিক আছে, একটা দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিংবা ওইসব উন্নয়ন বাস্তবায়নের জন্য তোমার যেসব করা হয়, ঋণ, অনুদান কিংবা দান প্রদান করা হয়, সেটা হচ্ছে তোমার বৈদেশিক সাহায্য। তো এই ক্ষেত্রে দেখো দুইটা বিষয় আসছে, ঋণ, অনুদান, আর একটা বিষয় আছে দান। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, তারপরও আমাদের হয়তো অনেকের মনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু থাকে, ঠিক আছে, খটকে থেকে যায়। তো আমরা যদি দেখি আসলে ঋণ কি, ঋণ, অনুদান, আর একটা হচ্ছে দান, এই তিনটা বিষয়। ঋণটা কি? ঋণ এটাকে বলা হয় আরেক ধার বলা হয়। তো ঋণ বা ধার কি? ঋণ বা ধার হচ্ছে তোমার যেটা তুমি ধরো, তুমি আমার কাছে, তোমার হয়তো বা টাকা নাই, তুমি আমার কাছে বললে যে ভাই আমাকে 500 টাকা ধার দেন বা 500 টাকা ঋণ দেন, পরবর্তীতে আমি আপনাকে দিয়ে দিব। যেটা হালাল উপায়ে যে তুমি 500 টাকা নিয়েছো, 500 টাকা ব্যাক দিলা, কিংবা হারাম উপায় হইতে পারে যেমন সুদ, যে তুমি আমার থেকে 500 টাকা নিবা, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে 1 মাস পরে 510 টাকা দিতে হবে বা 550 টাকা দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে তোমার ঋণ। অনুদান আর দান বিষয়গুলো হচ্ছে অন্যরকম। তুমি আমার থেকে 500 টাকা নিলা, এই ক্ষেত্রে আমার কোনো নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি তোমাকে বলবো না যে 500 টাকা নিলা তুমি আমাকে 500 টাকা ফেরত দাও বা 1000 টাকা ফেরত দাও, কোনো টাকা তোমার ফেরত দিতে হবে না, ঠিক আছে, তোমার এই ক্ষেত্রে কোনো টাকা ফেরত দিতে হবে না। তবে এই ক্ষেত্রে অনুদান আর দানের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অনুদানের ক্ষেত্রে তোমার শর্ত থাকে, এই ক্ষেত্রে কোনো শর্ত থাকে না। এই ক্ষেত্রে শর্ত কি কি থাকতে পারে, যে তোমার নির্দিষ্ট করে দিতে পারে। এই ক্ষেত্রে দেখো তুমি নির্দিষ্ট করে দিতে পারে যে এই খাতে, হ্যাঁ আমি তোমাকে 500 টাকা দিব, তবে এই 500 টাকা দিয়ে তোমাকে খাতাই কিনতে হবে বা কলমই কিনতে হবে, বা এই 500 টাকা দিয়ে তোমাকে খেতেই হবে, অন্য কোনো কাজ করতে পারবে না। আর দান বলতে কি বোঝায়, যেমন আমাদের দেখো ভিক্ষুককে আমরা যে বিষয়টাই করি, ভিক্ষুককে আমরা যখন দান করি আমরা কি বলি যে আপনাকে 5 টাকা দিলাম, এই 5 টাকা দিয়ে আপনি, ঠিক আছে, এই রিক্সার ভাড়া দিবেন, বা এই 5 টাকা দিয়ে আপনি আজকে খাবেন, বা এই 5 টাকা দিয়ে আপনি করবেন, এইটা করবেন, ওইটা করবেন, এরকম কোনো শর্ত আমাদের থাকে না, ঠিক আছে। আমরা দান করে দেই, আল্লাহর ওয়াস্তে দান করে দেই, তার যা খুশি সে সেটা করবে, ঠিক আছে। যদি খারাপ কাজ করে ওই টাকা দ্বারা, সেটার দায়বদ্ধতা তার, ভালো কাজ করলেও সেটার দায়বদ্ধতা তার, সেই ক্ষেত্রে আমি কিছু সোয়াব পাবো আর কি। তারপর দেখো এক্ষেত্রে আমাদের খতে বলা হচ্ছে কেন অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন প্রয়োজন, ঠিক আছে। রপ্তানিমুখী শিল্প স্থাপন, যেমন বাংলাদেশে কি আছে, বাংলাদেশে আছে তোমার পোশাক শিল্প, ঠিক আছে। এই পোশাক শিল্পটা কি? পোশাক শিল্পটা হচ্ছে মূলত তোমার রপ্তানিমুখী একটা শিল্প, ঠিক আছে। দেখো তুমি বাংলাদেশ যদি করো এককভাবে, কোন শিল্পটা সবচেয়ে বড় রপ্তানিমুখী? পোশাক শিল্প। কেন? কারণ এটা তোমার সবচেয়ে বেশি রপ্তানি করে এবং এটা থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এবং এটা থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য লাভ করতে পারে, ঠিক আছে। তো দেখো তুমি এইটা হলো তোমার পোশাক শিল্প, আর একটা ধরো তুমি উন্নয়ন
কর্মকাণ্ড যে বিষয়গুলো হয়, যেমন সেতু নির্মাণ করা কিংবা মেট্রো রেল নির্মাণ করা বা পরিবহন সেক্টর উন্নয়ন করা, ওই বিষয়গুলোর থেকে ওইটা থেকে কিন্তু আমাদের কোনো আয় হচ্ছে না, কিন্তু এটা থেকে কিন্তু আমাদের আয় হচ্ছে। এটা থেকে আমরা বেশি বেশি দেখো এক্ষেত্রে বলা আছে বৈদেশিক মুদ্রা রপ্তানি আয় করতে পারবো, কিংবা আমাদের দেখো আমরা দেশ উন্নত করতে পারবো। আরেকটা বিষয় আছে যেটা ধরো তুমি পোশাক বিক্রি না করে ধরো তুমি তুলা আছে তোমার দেশে, ধরো তুলা আছে তুমি এই ক্ষেত্রে থেকে তুমি শুধুমাত্র সুতা বিক্রি করলা, কিংবা তুমি আরেকটা কাজ করলে এই তুলা থেকে কি করলা, তোমার তুলা থেকে সুতা তৈরি করলা, সুতা থেকে তারপর পোশাক তৈরি করলা। তোমার লাভ কোনটার ক্ষেত্রে? এটা ধরো 1 আর এটা ধরো 2, কোনটার ক্ষেত্রে লাভ? লাভ তোমার এটার ক্ষেত্রে লাভ, এটার ক্ষেত্রে তোমার লাভ না, ঠিক আছে? এটার ক্ষেত্রে লাভ না, এটার ক্ষেত্রে লাভ। কারণ কি, তুমি তখন পোশাকে বেশি টাকা লাভ করতে পারবা, সুতা বিক্রি করে তুমি বেশি টাকা লাভ করতে পারবা না। তোমার যেহেতু তোমার জনবল আছে বা আছে, তুমি এই ক্ষেত্রে তুমি পোশাকই তৈরি করো। কারণ কাঁচামালের চেয়ে, কাঁচামাল যেটা সুতা, এটার চেয়ে রপ্তানি করে শিল্পদ্রব্য যেটা পোশাক, বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আর বেশি বৈদেশিক মুদ্রা অর্জন মানেই বেশি উন্নয়ন, বেশি জনগণের জীবনযাপনের মান উন্নয়ন, ঠিক আছে? দেখো সাম্প্রতিক সময় সমাজের এই পরিবর্তনকে, কোন পরিবর্তনের কথা বলা হয়েছে, অর্থনীতির ভাষায় কি নামে? কোন পরিবর্তনটা দেখি আমরা। মানব দীর্ঘদিন যাবত জাপানে অবস্থান করছে, সাম্প্রতিক সময় তিনি দেশে এসেছেন। গ্রামে এসে তিনি একটি বিষয় লক্ষ্য করলেন, গ্রামের অবস্থান পূর্বের মতো নয়, গ্রামে বিদ্যুৎ এসছে। তারপর কি হয়েছে, রঙিন টিভি ও ডিশ লাইন এসছে, মানুষের চায়ের দোকানে বসে চা পানের সাথে সাথে টিভির বিভিন্ন চ্যানেলের সংবাদের পাশাপাশি দেখছে ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, এক্ষেত্রে মূলত আর কি বাংলাদেশে একটা উন্নয়নের যে বিষয়টা, এটা তোমার বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা অর্থনীতির ভাষায় দেখো বিশ্বায়নকে বোঝানো হচ্ছে। এই যে সে ঘরে বসে যে তোমার বিভিন্ন দেশের খবর জানছে, বা ঘরে বসে এক দেশ থেকে আরেক দেশের করছে, অর্থনীতির ভাষায় বিশ্বায়নটা কি? অর্থনীতির ভাষায় বিশ্বায়নটা হচ্ছে, দেখো তুমি তোমার পুঁজি সহ অন্যান্য সকল উপকরণ, পুঁজি সহ অন্যান্য সকল উপকরণের আন্তর্জাতিকরণের মাধ্যমে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মেলবন্ধনের একটি বিশ্ব যে গ্রাম প্রতিষ্ঠা, বিশ্ব গ্রাম প্রতিষ্ঠা, এটাই হচ্ছে তোমার বিশ্বায়ন, ঠিক আছে? তো বিশ্বায়নটা কি? বিশ্বায়নটা হচ্ছে তোমার এক্ষেত্রে যেটা, যে তুমি পুঁজি সহ, আমরা জানি যে অর্থনীতি তোমার মূলই আছে 4টা, ওই 4টার মধ্যে পুঁজি সহ সকল বিষয়, শ্রম বলো কিংবা আরো যে যে বিষয় আছে, এই সব বিষয়ের আন্তর্জাতিকীকরণ, মানে বিদেশ থেকে তুমি এগুলোর হেল্প পাচ্ছ, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে তোমার, যখন তুমি একটা একদম মনে করো নিজের হাতের মুঠো নিয়ে আসতে পারছো, এটাকেই মূলত অর্থনীতির ভাষায় বিশ্বায়ন বলা হচ্ছে, ঠিক আছে? তো এই বিশ্বায়নের ফলে কি হচ্ছে, রাষ্ট্রীয় সীমানার বিলুপ্তি ঘটছে, সামাজিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে, বাণিজ্যের উদারীকরণ হচ্ছে, তারপর তোমার অর্থ সম্পদের অবাধ প্রবাহ ঘটছে, বৈদেশিক মুদ্রা অর্জন বেশি হচ্ছে, মানুষের মধ্যে দেখো শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে যে সম্পদের যে কুক্ষিগতের যে বিষয়টা, এটা দূরীভূত হচ্ছে। এখন দেশে দেশে তুমি যখন তোমার কাছে মনে করো একাধিক থাকবে, অপশন থাকবে, তখন কিন্তু তোমার খারাপ যে কাজগুলো বা তোমার মনোপলি যে বিষয়গুলো আছে, এগুলো দূরীভূত হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়টাই তোমার তুলে ধরা হচ্ছে বিশ্বায়ন, ঠিক আছে? তারপর দেখো এই যে বিশ্বায়নের তোমার প্রভাব, বিশ্বায়নের যে প্রভাবটা, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি তোমার এই বিশ্বায়নের প্রভাবটা বলে দিয়েছি, ঠিক আছে? ওই বিশ্বায়নের প্রভাবটাই তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, যে এই বিষয়টার প্রভাব কি কি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার বিশ্বায়ন কি। বিশ্বায়ন কি আমরা জাস্ট পড়ে আসছি ওই আগের ইট থেকে, ঘ থেকেই আমরা এটা। তারপর অপ্রচলিত রপ্তানি দ্রব্য কি বলতে কি বোঝায়? অপ্রচলিত মানে যেটা সবসময় প্রচলিত ছিল না, যেমন বাংলাদেশ যে পোশাক রপ্তানিটা, ঠিক আছে? এটা কিন্তু যখন তুমি ধরো আজ থেকে 50 বছর আগে, তো দেশ 52-53 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, সেই আমলটাই যদি তুমি ধরো, তখন কিন্তু বাংলাদেশে এরকম পোশাক রপ্তানি ছিল না, এই ধারণাই ছিল না, কিংবা আরো বিভিন্ন পণ্য যেগুলো আমরা রপ্তানি করি এখন বর্তমানে, ঠিক আছে, ওইগুলোর ধারণা কিন্তু ছিল না। কিন্তু বর্তমানে দেখো পোশাক কিন্তু এককভাবে সবচেয়ে বৃহৎ। আগে কি ছিল দেখো, তুমি পাট রপ্তানি করতে পারতা, পাট কিন্তু আগে অনেক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু পোশাকটা আছে। এই যে এক সময় যেটা ছিল না, কিন্তু বর্তমানে এটার প্রচলন হচ্ছে, এটাকেই তোমার কি বলা হচ্ছে, অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলা হচ্ছে, ঠিক আছে? তারপর গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের আলোকে বৈদেশিক ঋণ ও সাহায্যের ক্ষতিকর দিক, বৈদেশিক ঋণ এবং সাহায্যের ক্ষতিকর দিক।
দেখো বৈদেশিক ঋণ সাহায্য অর্থনীতি গতিশীল করতে সাহায্য করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ঋণ কঠিন শর্ত থাকে। দেখো কঠিন শর্ত থাকে। তারপর দেখো বিভিন্ন অজুহাতে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে, অভ্যন্তরে হস্তক্ষেপ। তারপর দেখো স্বাধীনতার পর বাংলাদেশে প্রচুর বৈদেশিক ঋণ ও সাহায্য এসেছে, যার বেশিরভাগই অপচয় ও দুর্নীতি হয়েছে। তাই আমাদের উচিত বৈদেশিক ঋণ সাহায্যের নির্ভরতা কমিয়ে। দেখো উদ্দীপকের আলোকে যেহেতু বলেছে, তুমি উদ্দীপকের যে বিষয়গুলো আছে এগুলো ব্যাখ্যা করো। 1, 2, 3, এই তিনটা বিষয় ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করো আমি যদি বলি তোমাদের, প্রথমে বলতে হবে কঠিন শর্ত। কঠিন শর্ত কি কি ভাবে থাকে? যেমন এইটা তুমি এই ক্ষেত্রে আমি তোমাকে ঋণ দিব, তবে তোমার এটা এই ক্ষেত্রে উন্নয়ন ব্যয় করতে হবে, এই টাকা এই জায়গায় খরচ করতে হবে, ওই জায়গায় খরচ করা যাবে না, এই শর্ত। অভ্যন্তরে হস্তক্ষেপ কি কিভাবে করে? যেমন তোমার রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে, কিংবা তোমার হইতে পারে যেমন তোমার দেখো চীন আমাদেরকে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দেয়, টাকা দিয়ে কি করে ইঞ্জিনিয়ার ওর দেশ থেকে দিতে হবে, ঠিক আছে? যে আমি তোমাকে টাকা ঋণ দিব, কিন্তু তোমার করতে হবে আমার দেশ থেকে, ইঞ্জিনিয়ার আনতে হবে আমার দেশ থেকে, তার দেশে কর্মসংস্থান বৃদ্ধি। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তারা আমাদেরকে টাকা দিয়ে আবার ওই টাকাটা আবার তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। বাংলাদেশে কি বুয়েটের তোমার নাই, ইঞ্জিনিয়ার নাই, টপ ক্লাস ইঞ্জিনিয়ার নাই, যারা বিশ্ব কাঁপাচ্ছে না, কিন্তু তাদেরকে করছে না। কি করছে তোমার ওই চীন থেকে থার্ড ক্লাস, যারা ওই নিজের দেশে কোনো জব পায় না, কোনো কাজ পায় না, তাদেরকে এনে আমাদের দেশে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওরা পদ্মা সেতু বানাচ্ছে কেন? বাংলাদেশের মানুষের মাথায় কি ঘিলু নাই? তারা পারে না, তারা এইভাবে অভ্যন্তরীণ হস্তক্ষেপ করছে। কিংবা ওয়ান অ্যান্ড অনলি আরেকটা বিষয় তো আমাদের আছে, অপচয় আর দুর্নীতি, যেটা আমরা মনে করো পিএইচডি অর্জন করে ফেলেছি, ঠিক আছে? দুর্নীতির বিষয়, ঠিক আছে? দুর্নীতি তো আমরা চ্যাম্পিয়ন বারবার। গোল্ড মেডেলের কোনো সিস্টেম থাকলে অলিম্পিকে আমাদের দেশে অনেকগুলো গোল্ড মেডেল থাকতো, ঠিক আছে? তো তারা কি করে, তোমার এই টাকাটা আনে, দেখা যায় 1000 কোটি টাকা তোমার আনলো, তারা কি করলো, তোমার বললো যে এই 500 কোটি তো অনেক বেশি ভাই, বললো যে 100 কোটি টাকা দিয়ে উন্নয়ন কর, 900 কোটি টাকা আমার পকেট, ঠিক আছে? একদম ধাপে 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 সবার পকেটে মনে করো 900 কোটি টাকা শেষ, 100 কোটি টাকা দিয়ে উন্নয়ন করে, রডের জায়গায় বাঁশ, ঠিক আছে, দিয়ে দেয়, কোনো জায়গায় বাঁশও দিয়ে দেয় না, ঠিক আছে, কিছুই দেয় না। বাঙালিদের মনে করো এইভাবে বাঁশ দেওয়া হয়। তো এই বিষয়গুলো তোমার যেহেতু উদ্দীপকের আলোকে বলছে, এই তিনটা বিষয় তুমি পয়েন্ট করে দিয়ে এইভাবে তুমি করে দিল। ঘতে কি বলা হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের দিকসমূহ আলোচনা করো। স্বনির্ভরতার দিকসমূহ তুমি প্রথমে এই উদ্দীপক থেকে এই বিষয়গুলো নাও, একটু চালাক হও। তোমার অনেক বেশি পড়া, তুমি ভালোভাবে তোমার অনেক বেশি পড়তে হবে না, তুমি পড়ো, বেছে বেছে পড়ো, বা তুমি একটু চালাকি করে পড়ো, ঠিক আছে? যেমন এখানে দেখো স্বনির্ভরতা অর্জনের দিকসমূহ বললো না, তুমি বললা যে কিভাবে স্বনির্ভরতা অর্জন করা যায় আমাদের, কারণ তুমি প্রথমে বলবা যে বৈদেশিক ঋণের কি কি খারাপ দিক আছে, বললা তুমি কঠিন শর্ত থাকে, অভ্যন্তরে হস্তক্ষেপ করে, দুর্নীতি করে, ঠিক আছে? কিন্তু আমরা যদি যখন নিজের দেশের যদি করি, ওই ক্ষেত্রে আমাদের এই কঠিন শর্ত থাকবে না, কিংবা দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? তারপর অভ্যন্তরীণ তারা রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না, বিদেশ তারা বলতে পারবে না এইটা করো ওইটা করো। দেখো তোমার উদ্দীপক থেকেই, তোমার উদ্দীপকের অপশন থেকে তোমার ঘ এবং ঘ তোমার দুইটা অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তোমার কি আলাদা করে আর কিছু পড়া লাগে? আর দুই একটা যদি তুমি যদি তুমি একটু দিয়ে দিতে পারো অপশন, বেটার তোমার জন্য। তোমার পারা উচিত দুইটা যদি তোমার মুখস্থ থাকে, স্বনির্ভরতা অর্জনের দিকসমূহ কি, বা স্বনির্ভরতা অর্জনের ফলে লাভ কি, তুমি লিখে দিলা। পরবর্তী সৃজনশীল দেখো, বলা হচ্ছে বৈদেশিক অনুদান কি। বৈদেশিক অনুদান কি আমরা বলে দিছি যে এটার তোমার অনুদানের ক্ষেত্রে তোমার ওই যে টাকাটা প্রদান করা ওইটার তোমার থাকে না, তাদের কোনো কি বলে, তারা আবার ওই টাকাটা ফেরত নেয় না, তবে তারা কিছু পরিমাণ শর্ত আরোপ করে দেয় যে এই নির্দিষ্ট খাতে তোমার ব্যয় করতে হবে। তারপর দেখো বলা হচ্ছে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভব ঘটে। আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভব কিভাবে ঘটে বলে দেওয়া হয়েছিল যে আমদানি করতে যে পণ্যটা আমার দেশে নাই, ওই পণ্যটা আমরা ওই আরেক দেশ থেকে আনি, এবং যেই পণ্যটা আমাদের দেশে উদ্বৃত্ত আছে ওই পণ্যটা আমরা অন্য দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এর জন্য এইভাবেই তোমার আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভব ঘটে। বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়ার শিল্পের বর্ষভিত্তিক রপ্তানি আয়ের তুলনামূলক আলোচনা করে। যে ড্রাফটটা এই জায়গায় দেওয়া আছে, ড্রাফটটা কিভাবে দেওয়া আছে 85-86 থেকে তারপর ক্রমাগতভাবে 2013-14 সাল পর্যন্ত কিভাবে দেখো কি পরিমাণ মিলিয়ন ডলার আমরা কিভাবেই করেছি,
ঠিক আছে, এটাই তোমার এই ক্ষেত্রে তুলনা করতে হবে বর্ষভিত্তিক যে আমরা ক্রমাগতভাবে ভালো করছি, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখো পরবর্তী এই যদি যাই আমরা দেখো বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী রপ্তানি আয়ের ধারা যথেষ্ট গতিশীল বলে তুমি কি মনে করো? উদ্দীপক অনুযায়ী রপ্তানি আয়ের ধারা যথেষ্ট বলে, ঠিক আছে, এই যে রপ্তানিটা হচ্ছে প্রতি বছর যে বাড়ছে এটা কি তুমি যথেষ্ট, এটা তুমি বলতেও পারো যথেষ্ট বা তুমি নাও বলতে পারো যথেষ্ট, ঠিক আছে, যেটা তোমারই। যেমন এই ক্ষেত্রে উত্তরদাতা বলেছে যথেষ্ট গতিশীল নয়, কারণ কি আমাদের যথেষ্ট কি কেন নয় এবং কি কি ভাবে আমরা আরোই করতে পারি। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, আমাদের দেশে পর্যাপ্ত কাঁচামাল নেই। তারপর তুমি বলতে পারো যে এক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তারপর বলবা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ যেটা হচ্ছে আমাদের দেশে। পণ্যের মান নির্ধারণ করতে হবে, পণ্যটা ভালো, কারণ পণ্যের মধ্যে ডিফেক্ট একটু যদি পায় ওই পণ্য আর ওই দেশ নিবেই না, তোমার দেশের সাথে বাণিজ্যই নষ্ট করে দিবে। তারপর কোটা সুবিধা রাখতে হবে। কোটা সুবিধা কি, যেসব দেশে তোমার যেমন কিছু কিছু দেশে যারা উন্নয়নশীল দেশ লাইক বাংলাদেশ, এদের জন্য কিছু কোটা রাখে যে আপনি আমাদের দেশে এই পরিমাণ বাণিজ্য করতে পারবেন, আপনার এর জন্য কোনো আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক লাগবে না, ওই কোটা সুবিধা ব্যবহার করতে হবে আমাদের জন্য। তারপর দেখা এক্ষেত্রে ঋণের সহজলভ্যতা, ঠিক আছে, ঋণ যাতে আমরা সহজভাবে পাই, কোনো কঠিন কোনো না থাকে, শর্ত না থাকে, এটা নিশ্চিত করতে হবে। সুষ্ঠু পোশাক নীতি থাকতে হবে। তারপর বিদেশি বিনিয়োগের সুযোগ থাকতে হবে, যাতে বিনিয়োগ করতে পারে, যাতে তারা না হয়, কি বলে, বিনিয়োগ করে তোমরা প্রতারিত না হয়, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তারপর গবেষণা করতে হবে, ঠিক আছে, যে কিভাবে শিল্পকে আরো বেশি এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রেই করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বিশ্বায়ন কি, আমরা এটা অলরেডি পড়ে এসেছি এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথক মুদ্রা ব্যবস্থা কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করে? পৃথক মুদ্রা ব্যবস্থা কিভাবে, পৃথক মুদ্রা ব্যবস্থা মানে হচ্ছে এক এক দেশের এক এক যে মুদ্রা ব্যবস্থা, এটা কিভাবে ব্যাহত করে? কারণ তোমার দেখো, ধরো তোমার এখন আমি যদি প্র্যাকটিক্যাল একটা বাণিজ্যটা হয় বর্তমান পৃথিবীতে তোমার ডলারের উপরে। ডলার যদি বলে যে ডলারের তোমার ডলার অনুযায়ী কিন্তু পৃথিবীর সব দেশের তোমার টাকার মান নির্ধারিত হয়। কোনো দেশে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন বাংলাদেশে এই যে ডলারের পরিবর্তে আমাদের যে দামগুলো পড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের লস হচ্ছে। আগে আমরা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় $1 সমান ছিল 40 টাকা, বর্তমানে $1 সমান 100 টাকা প্লাস 105 টাকা 110 টাকাও হয়ে যাচ্ছে। এই যে আগে আমরা 40 টাকার একটা জিনিস বিক্রি করলে $1 পেতাম, এখন আমরা ওই $1 পেতে আমাদের 100 তার 3 গুণ বা আড়াই গুণ পরিমাণ টাকা, মানে 40 টাকার পরিবর্তে এখন 100 টাকা 105 টাকা দিতে হচ্ছে। এই যে পৃথক মুদ্রা ব্যবস্থা, যদি সমস্ত পৃথিবীতে একই মুদ্রা ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই ব্যবস্থাটা হতো না। যেমন তোমার ইউরোপীয় ইউনিয়নের সবগুলা দেশে কিন্তু একই মুদ্রা ব্যবস্থা, যার ফলে তারা কিন্তু বাণিজ্য করতে পারে সহজে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই তোমার সহজলভ্যতাটা নেই, বা তোমার বিভিন্ন দেশের সাথে যখন করে এই সহজলভ্যতা নেই। এর ফলে কি হয়, তোমার দেশভেদে মুদ্রা, ব্যাংক, রাজস্ব বিধিবিধানের তারতম্য পরিলক্ষিত হয়, ঠিক আছে, এই বিষয়গুলো হয়। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে গতে উদ্দীপকের তথ্য থেকে বাংলাদেশ রপ্তানি আমদানি পণ্য সমূহের বিবরণ দেও। দেখো এক্ষেত্রে এক্ষেত্রে দেখো বলা আছে তোমার বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতি ধারা পরিবর্তনে নিম্নের ভূমিকা রাখে, যেগুলো তোমার আন্তর্জাতিক বাণিজ্যে তোমার খাদ্যশস্য, তৈরি পোশাক, ভোজ্য তেল, কাঁচা পাট, তুলা, চা, অপরিশোধিত পেট্রোলিয়াম, মূলধনী দ্রব্য, জুতা ইত্যাদি নাম দেয়া আছে। এগুলোর মধ্যে তোমার কিন্তু কোনগুলো আমদানি পণ্য আর কোনগুলো রপ্তানি পণ্য এগুলো তোমার বের করতে হবে, ঠিক আছে, এবং এগুলো তোমার বিবরণ দিতে হবে, ঠিক আছে। যেমন তোমার এই ক্ষেত্রে আমাদের তোমার কাঁচামাল যেমন ছিল তোমার পাট তার, ঠিক আছে, এই বিষয়গুলো দেয়া আছে। তারপর আমাদের যেমন বর্তমান সবচেয়ে প্রধান যেটা তোমার বলা হয় তোমার এককভাবে সর্ববৃহৎ যে এইটা আছে কি বলে রপ্তানি পণ্য, এটা হলো তৈরি পোশাক, কিংবা আরো অপ্রচলিত পণ্য এগুলো এখন হয়ে গেছে, কিংবা আমাদের আরো যে সব তোমার দেখো এই ক্ষেত্রে দ্রব্যসমূহের মধ্যে যেগুলো আছে রপ্তানি করা হয় কোনগুলা, আবার কোনগুলা আমদানি করা হয়, ঠিক আছে, আমদানি কাকে বলে, তারপর আমদানি করতে হচ্ছে কোনগুলা, খাদ্যশস্য, ভোজ্য তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম, মূলধনী দ্রব্য এগুলো আমদানি করতে হচ্ছে, এটা তোমার বলতে হবে। মানে তোমার শর্টলি বলতে গেলে আমদানি পণ্য কি,
আমদানি পণ্যগুলো কি কি উদ্দীপকে উল্লেখিত করা আছে, রপ্তানি পণ্যগুলো কি, রপ্তানি পণ্যগুলো কি কি ভাবে উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর দেখো এটা তারপরে ইসে বলা আছে উদ্দীপকের আলোকে বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্যগুলো চিহ্নিত করো। এইখানের মধ্যে কোনগুলো অপ্রচলিত ঠিক আছে, এবং এগুলা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে রাখছে, ঠিক আছে। এটাই তোমার বলতে অপ্রচলিত পণ্যগুলো কি কি আমাদের এই ক্ষেত্রে দেখো বলা আছে তৈরি পোশাক, জুতা, সিরামিক সামগ্রী, সার, হিমায়িত খাদ্যদ্রব্য, এগুলো হচ্ছে আমাদের অপ্রচলিত। এবং এগুলা কিভাবে আমাদেরই করা হচ্ছে বাণিজ্য সম্প্রসারণে। তোমার এক্ষেত্রে কিছু স্ট্যাটিস্টিক্স তুমি এক্ষেত্রে তুলে ধরতে পারো, তোমার এটা মনে রাখা জরুরি, কারণ এগুলো মনে রাখলে তোমার এক্ষেত্রে এটা আরেকটু তোমার কি বলে এক্ষেত্রে নাম্বার অর্জনের ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তুমি একটু মনে রাখবা, ঠিক আছে, যে আমরা কত সালে কি হয়। আর না মনে রাখলেও সমস্যা নাই, যারা আমরা একটু কম পড়ি, এখন সময় নাই, মনে রাখার দরকার নেই। তুমি বলবা যে আগে এই পরিমাণ ছিল, ঠিক আছে, আগে কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে, যেটার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, ঠিক আছে, আমরা এখন অনেক বেশি স্বাবলম্বী হচ্ছি, যার ফলে দেশে এই প্রভাব পড়ছে। এগুলো তুমি একটু এইভাবে লিখে দিলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। একটু সুন্দর করে একটু পয়েন্ট পয়েন্ট দিয়ে একটু সুন্দর করে লিখে দিলে দেখবা তুমি ভিতরে দেখা যাচ্ছে যে একটু যদি ঝামেলাও থাকে, বাইরে কিন্তু সৌন্দর্যটা দেখে কিন্তু তোমার করে আগে রূপ বিচারি পরে গুণ, আগে রূপ বিচারি পরে গুণ বিচারি, ঠিক আছে। আগে তোমার অ্যাপ্রোচটা দেখবে, তোমার লেখার অ্যাপ্রোচটা দেখবে, তারপর হয়তো বা কিছু টিচার ভিতরে দেখে, বেশিরভাগ ক্ষেত্রে দেখে না, তারা হাজার হাজার খাতা দেখে যেহেতু, ঠিক আছে। তবে আবার সব জায়গায় এই চালাকি করো না, ঠিক আছে, সব জায়গায় চালাকি করো না, তাহলে কিন্তু ধরা খাবা। দেখো সংরক্ষণ বাণিজ্য কি, সংরক্ষণ বাণিজ্য বলতে কি বোঝায়, সংরক্ষণ বাণিজ্য হচ্ছে তোমার কোন সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যখন কোনো বাণিজ্য নীতি প্রণয়ন করে ওই বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে তোমার সংরক্ষণ বা সংরক্ষিত বাণিজ্য বলে। তারপর দেখো এক্ষেত্রে তোমার বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার শর্তগুলো কি, আমরা এটা পড়েছি অলরেডি, আমরা 3টা সৃজনশীলে দেখলাম, 6টা সৃজনশীলের মধ্যে, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর দেখো উদ্দীপকের আলোকে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্য কিভাবে ভূমিকা রাখে, অলরেডি বলা আছে যে যেটা নাই সেটা আমরা আমদানি করতে পারি। তারপর বিশ্বায়নের ফলে সব আমরা এখন আন্তর্জাতিকীকরণ উপাদান হিসাবে পাচ্ছি, তোমার বাণিজ্যে যেসব উপাদানগুলো আছে, তারপর আমাদের যেটা আছে সেটা আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, ঠিক আছে। যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে ভূমিকাগুলো ব্যাখ্যা করতে হবে পয়েন্ট দিয়ে। তারপর দেখো উদ্দীপকের আলোকে তুমি কি মনে করো অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য অধিক কার্যকর? অবশ্যই দুইটা বিষয়, বৈদেশিক সাহায্য, বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক সাহায্য আমাদের কি কি ভাবে খারাপ দিক এটা আমরা বলে দিয়েছি, ঠিক আছে, যে তারা আমরা কি কি ভাবে প্রভাব ফেলে, আর বৈদেশিক বাণিজ্য আমাদের কি কি ভাবে উন্নয়ন করে এটা আমি বলে দিয়েছি। তাও যদি বলি যে বৈদেশিক সাহায্যের ফলে আমাদের দেশের আভ্যন্তরে হস্তক্ষেপ হচ্ছে, অপরদিকে বৈদেশিক বাণিজ্যের ফলে আমরা রপ্তানি করে আমরা কি করতে পারি, আমরা তোমার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, বা ইসের ফলে তারা আমাদের দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, বা আমাদের কর্মসংস্থান কমে তাদের কর্মসংস্থান আমাদের দেশে করছে, ঠিক আছে, প্রচলন করছে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ফলে কি হচ্ছে, বৈদেশিক বাণিজ্যের ফলে আমাদের যেই দ্রব্যটা নাই সেই দ্রব্যটা আমরা আনতে পারছি, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হচ্ছে, ঠিক আছে। তারপরে সৃজনশীল যদি আমরা যাই, দেখো এটা বলা আছে বিশ্বায়ন কি আমরা অলরেডি বলে দিয়েছি। তারপর দেখো আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত কেন হয় এটা আমরা বলে দিয়েছি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো মিস্টার শোভন কোন ধরনের বাণিজ্য যদি দেখি মিস্টার জামিল যে সমস্ত পোশাক প্রস্তুত করেন তিনি সেগুলো ইউরোপ এবং আমেরিকার বাজারে বিক্রি করেন। তো এটা কি ধরনের বাণিজ্য বলো, এটা হচ্ছে আমাদের মিস্টার সোহানের বাণিজ্য চেয়েছে না, আচ্ছা সরি, এই ক্ষেত্রে সোহানের বাণিজ্যটা চেয়েছে। মিস্টার সোহান তৈরি পোশাকগুলো দেশের অভ্যন্তরে, তো দেশের অভ্যন্তরে যেহেতু এটা কোন ধরনের বাণিজ্য, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। তো তোমার এক্ষেত্রে বলতে হবে যে অভ্যন্তরীণ বাণিজ্যটা কি, প্রথমে সংজ্ঞা দিতে হবে, তারপর অভ্যন্তরীণ বাণিজ্যের ফলে কি কি কাজ হয় এই বিষয়গুলো, তারপর উদ্দীপকের সাথে প্রথমে তুমি সংজ্ঞা কোন ধরনের বাণিজ্য বললা যে অভ্যন্তরীণ বাণিজ্য, 1 নাম্বার প্যারা। 2 নাম্বার প্যারায় বললা তুমি অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, অভ্যন্তরীণ বাণিজ্য কি কিভাবে হচ্ছে বাংলাদেশে, কিছু উদাহরণ দিলা। 3 নাম্বার প্যারায় তুমি বললা যে উদ্দীপকে এই ঘটছে এবং পাঠ্য বই থেকে এই বিষয়গুলো বুঝতে পারছি, অতএব আমরা বুঝতে পারছি যে এটা আসলে অভ্যন্তরীণ বাণিজ্য। এর জন্য তুমি পাবা জ্ঞানমূলকের জন্য 1 মার্কস।
এটা তোমার ব্যাখ্যামূলক, এর জন্য পাবা 2 নাম্বার, ঠিক আছে, আরেক মার্কস পাবা আর কি, ঠিক আছে। ঠিক আছে, এটার জন্য আরেক মার্কস পালা, আর এটার জন্য তুমি আরেক মার্কস পাবা 3 মার্কস। তুমি একদম ম্যাথের হিসাবে কিন্তু মার্কস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যদিও এগুলো কিন্তু থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে হচ্ছে, তারপর কিন্তু তুমি এই ক্ষেত্রে নাম্বার পেয়ে যাচ্ছ, কারণ তুমি অ্যান্সারটাই করছো এইভাবে যে তোমাকে টিচার নাম্বার এই ক্ষেত্রে দিবেই। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে মিস্টার জামিলকে সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি সরকারি পদক্ষেপের কার্যকারিতা, ঠিক আছে। তো আমরা জানি যে এটা কি, তুমি প্রথমেই দেখো এই স্ট্যাটিস্টিক্সটা আমরা ফলো করব। প্রথম বলবা যে এটা কি বলে, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য কি, তারপর উদ্দীপকের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক কি কিভাবে পাঠ্য বইয়ের সাথে, তারপর বলবা এই মেইন কোশ্চেনে আসবে। তারপর যে সরকারি পদক্ষেপগুলো কি কি, সরকারি পদক্ষেপগুলো কি কিভাবে কার্যকারিতা রাখতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো তখন তুমি ব্যাখ্যা করলা পয়েন্ট দিয়ে। যে ক্ষেত্রে আমাদের নগদ নানাবিধ সহায়তা করতে পারে, কিংবা অগ্রাধিকার প্রদান করতে পারে, শুল্ক কমায় আনতে পারে, তারপর আমাদের আরো যে বিষয়গুলো আছে, ঠিক আছে, তাদেরকে আমাদের ঋণ দিতে পারে, কম সুদে ঋণ দিতে পারে, বেশি মেয়াদের ঋণ দিতে পারে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে। তারপর তুমি 4 নাম্বার প্যারা এসে বললা, আগের 3টার জন্য 3 নাম্বার, 4 নাম্বার প্যারার জন্য উচ্চতর দক্ষতার জন্য আরেক নাম্বার, অর্থাৎ 4 নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এইভাবেই তোমাদের এইগুলাই করতে হবে। পরবর্তী সৃজনশীলে দেখো বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য কি, আমরা জানি অলরেডি অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। উদ্বৃত্ত পণ্য, বাণিজ্যিক আন্তর্জাতিক উদ্বৃত্ত পণ্য বলতে বাণিজ্যিক রপ্তানিকে বোঝানো হচ্ছে এক্ষেত্রে। আর রপ্তানি তো আমরা জানি যে আসলে বাণিজ্যের ভিত্তি, ঠিক আছে, যেই দেশ রপ্তানিতে যত বেশি উন্নত সেই দেশ তত বেশি আয় করতে পারে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ইস্যু যদি যাই, উদ্দীপকের আলোকে প্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত করে, যেটা তোমার উদ্দীপকে দেয়া আছে। আমরা কিন্তু অলরেডি এইরকম একটা সৃজনশীল সলভ করে আসছি, যে এক্ষেত্রে তোমার বলতে হবে কোনগুলা প্রচলিত। প্রথমে তুমি বলবা যে প্রচলিত পণ্যটা কি বা অপ্রচলিত পণ্যটা কি, তারপর বলা যে রপ্তানি কি। প্রথমে তুমি বলা রপ্তানি কি, তারপর তুমি বললা প্রচলিত পণ্য কি, অপ্রচলিত পণ্য কি, 2 নাম্বার প্যারায় আসে, এটা বললে 1 নাম্বার প্যারায় আসে। তারপর তুমি 3 নাম্বার প্যারায় উদ্দীপক থেকে এই পণ্যগুলো অপ্রচলিত পণ্য, যেহেতু এগুলা কিছু বছর আগেও বা কয়েক দশক আগেও ছিল না, আর এইগুলা প্রচলিত পণ্য কারণ এগুলা ছিল, পূর্বেও ছিল, এখনো আছে, রপ্তানি হচ্ছে এই জন্য, ঠিক আছে। এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে। খুবই মজার সাবজেক্ট, ঠিক আছে। আসলে আমরা মনে করি যে আর্টসে অনেক বেশি পড়া লাগে, মুখস্থ করা লাগে, অনেক বেশি নাম্বার পাওয়া যায় না। আসলে তুমি লিখতে পারো না নাম্বার পাওয়ার জন্য। তুমি যদি সুন্দর মতো লিখতে পারো, নাম্বার তোমার দিবে না কি জন্য? ভাই আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, আমরা তো পাস করে আসছি, ঠিক আছে, আমরা তো নাম্বার পাইছি, তো তোমাদের কেন নাম্বার দিবে না? তোমাদেরও নাম্বার দিবে। তোমরা লিখতে জানতে হবে, যেভাবে বলছি এভাবে লিখো, লিখে দেখো, নাম্বার যদি না পাও তারপর বইলো। দেখো বলা হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা। সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো কি আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে পরবর্তী হিসেবে বলা হচ্ছে তোমার বিশ্বায়ন কি, 100 বার দেখলাম। উদ্বৃত্ত পণ্য মূল লক্ষ্য, এটা আমরা জানি উদ্বৃত্ত পণ্য। তারপর উদ্দীপকের তথ্যভিত্তিক কাঁচা পাট, পাটজাত দ্রব্য এবং জুতার গতি প্রকৃতি স্তম্ভ লেখার সাথে করো। স্তম্ভ লেখাটা তোমার এক্ষেত্রেই করতে হবে। স্তম্ভ লেখা তুমি দিবা যে আমাদের দেখো 2টা সাল দেওয়া আছে, 18-19 সালে এবং 19-20 সালে। এটা তুমি স্তম্ভ রেখাটা এরকম দিলা যে তুমি 18-19 সালে তোমার পণ্যের নাম, 18-19 সালে তুমি দিলা যে পাট দিলা, তারপর দিলা তুমি পাটজাত দ্রব্য, আর তারপর দিলা তুমি আরেকটা কি, জুতা, ঠিক আছে। তো স্তম্ভ প্রথম তুমি পাটে কত রাখলা, পাটে রাখলা তুমি, ধরো এই ক্ষেত্রে তুমি মানগুলা দিলা, ঠিক আছে। তুমি এই ক্ষেত্রে দিলা 110, তারপর দিলা 111, তারপর দিলে 112, আর এই ক্ষেত্রে ভাঙা চিহ্ন দিলা। তারপর এই ক্ষেত্রে তুমি দিলা যে এটা দিলা তুমি 112 পর্যন্ত। তারপর আরেকটা আছে 704, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি করলা 18-19 সালে তোমার পাটজাত দ্রব্য ছিল এত, বা তুমি এই ক্ষেত্রে মনে করো, সরি এটা যদি আমি দেই এইভাবে দেই, এই ক্ষেত্রে তুমি দিলা যে এটা কত 2018-19, আর এই ক্ষেত্রে দিলা তুমি এই ক্ষেত্রে কত 2019-20, এই ক্ষেত্রে তুমি আবার কত দিবে, এটা হলো 130, ঠিক আছে। এই ক্ষেত্রে 130 পর্যন্ত কি 130 দিলা। এইভাবে করলে তোমার 3টা আসবে, এটা একটা নিয়ম।
আরেকটা নিয়ম কোনটা, আরেকটা নিয়ম দেখো যদি দেখাই, আরেকটা নিয়ম হচ্ছে তুমি তিনটা একই সাথে দিলা, ঠিক আছে, এইভাবে দিলা, এইভাবে একটা ছক দিলা এবং আরেকটা ছক তুমি এখানে দিয়ে এখানে দিলা, ঠিক আছে। তারপর তুমি তিনটা পণ্যের নাম দিলা, এই 1 নাম্বার পণ্য, 2 নাম্বার পণ্য, 3 নাম্বার পণ্য, এই ক্ষেত্রে একটা স্তম্ভ আঁকালা, এই ক্ষেত্রে একটা স্তম্ভ আঁকালা, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আরেকটা স্তম্ভ আঁকালা, আবার একইভাবে এই ক্ষেত্রে স্তম্ভ আঁকালা, ঠিক আছে, এইখানে আঁকালা, তারপর এই ক্ষেত্রে আঁকালা, ঠিক আছে। এইভাবে তুমি এটা বললে 2018-19-এর আর এটা বললো 2019-20-এর, এইভাবে স্তম্ভ আঁকাই দিলেই হবে, আর কিছু না। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো ব্যতীত আর কি কি পদক্ষেপ, উদ্দীপকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো, তোমার রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি, তারপর দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরোর পুনর্গঠন, ঠিক আছে, এই দুইটা কথা বলা আছে। তো এর বাইরেও আরো কি কি আছে দেখো, এর বাইরেও আছে আমাদের শুল্ক রেয়াত, যেমন তোমার রপ্তানি বাণিজ্যে উৎসাহ দানের জন্য রপ্তানিকরদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর এবং ইসের উপরে তোমার শুল্ক প্রত্যাহার করা, রপ্তানি রেয়াত, শুল্ক রেয়াত। তারপর বিদ্যুৎ গ্যাসের দাম হ্রাস, বাজার সার্ভে, টাকার মূল্যমান যুক্তিকরণ, রপ্তানির জন্য ঋণ দেওয়া, আয়কর সুবিধা দেওয়া, ট্যাক্স হলিডে দেওয়া, আমদানি নীতির উদারীকরণ, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। প্রকল্প সাহায্য কি, প্রকল্প সাহায্য হচ্ছে দেখো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যেগুলো আছে তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য যে সাহায্য প্রদান করা হয় সেটা তোমার প্রকল্প সাহায্য বলা হয়, ঠিক আছে। তারপর বিশ্বায়ন প্রযুক্তির বিকাশ ঘটে, বিশ্বায়নটা কি, তারপর বিশ্বায়নের ফলে কি কি হয় এগুলো আমরা জানি। তারপর উদ্দীপক থেকে আমদানি রপ্তানি পণ্যের তালিকা তৈরি করো, আমদানি পণ্য আর রপ্তানি পণ্য, এই ক্ষেত্র থেকে কোনগুলো আমদানি পণ্য কোনগুলো রপ্তানি পণ্য, এইগুলো কিন্তু আমরা অলরেডি অনেকগুলো সৃজনশীল অলরেডি বলে আসছি যে কোনগুলো আমদানি পণ্য আর কোনগুলো আমাদের রপ্তানি পণ্য, এইটাই তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে যে এটা রপ্তানি পণ্য। তারপর আমাদের দেখো আরো কি কি আছে, পাটজাত দ্রব্য রপ্তানি পণ্য, নিটওয়ে রপ্তানি পণ্য, ঠিক আছে, কিংবা আমরা বলবো যে আমদানি পণ্য ক্লিংকার, হিমায়িত খাদ্য, মূলধনী যন্ত্রপাতি, এই তোমার এই ক্ষেত্রে বলতে হচ্ছে। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকের তথ্যের আলোকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে 18-19 অর্থ বছর কিছু, আচ্ছা তোমার এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে দেখো, তোমার যেগুলো আমদানি পণ্য আছে ওগুলো তুমি এক পাশে আনবা, ঠিক আছে, তুমি এভাবে দিলা, দিয়ে বলা যে এই ক্ষেত্রে তোমার বলা আমদানিকৃত যে পণ্যগুলো আছে আমদানি পণ্য, আর এই ক্ষেত্রে তুমি দিলা যে রপ্তানিকৃত, ঠিক আছে, আমদানি, আর এই ক্ষেত্রে তুমি বললা রপ্তানি। তারপর ওই পণ্যগুলার নাম দিলা, নাম দিয়া তারপর মোট কত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, মোট কত টাকা খরচ হচ্ছে এই ক্ষেত্রে একটা দিলা, এই ক্ষেত্রে একটা মান দিলা। দেওয়ার পরে তুমি তারপর বলবা যে রপ্তানি বেশি না আমদানি বেশি, আমদানি বেশি না রপ্তানি বেশি, এটা একটা দিলা তুমি 2018-19 সালে কত আমাদের রপ্তানি আয় হচ্ছে আর কত আমদানি আয় হচ্ছে, এবং তারপর তুমি এটা গিয়ে আবার 19-20 সালে গিয়ে আবার তুমি এই বিষয়গুলো আবার যোগ করবা। যোগ করার পরে তুমি বললা যে এই ক্ষেত্রে আমাদের রপ্তানি ব্যয় হচ্ছে, রপ্তানি আয় হচ্ছে এত এবং আমদানি ব্যয় এত, তুমি তারপর এই বিষয়গুলো তুমি বের করার পরে তুমি বলবা যে আসলে রপ্তানি বেশি নাকি আমদানি বেশি, এই বিষয়গুলো তোমার বলতে হবে। যদি এই দেখে এই ক্ষেত্রে কিন্তু ওইভাবে দেয়া নাই, কিন্তু আমি যেভাবে বললাম তুমি যদি ওইভাবে ছক করে দাও এবং যোগ করে তুমি দেখাও তাহলে কিন্তু তোমার এই ওই ক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে বিশ্বায়ন কি, আন্তর্জাতিক বাণিজ্যের একচেটিয়া প্রভাব হ্রাস পায়, অবশ্যই মনোপলি যেটা আছে, কারণ দেশের মধ্যে থাকলে ধরো দেশের মধ্যে একটা পণ্য তৈরি হয় যেটা শুধুমাত্র একটা কোম্পানি তৈরি করে, কিন্তু এর জন্য সে কি করে মনোপলি তৈরি করে, সে দাম বেশি রাখে, কিন্তু পৃথিবীতে কিন্তু সে একমাত্র তৈরিকারক দেশ না, তৈরিকারক প্রতিষ্ঠান না, তখন কি করে যখন এটা পৃথিবীব্যাপী হয়ে যায় তখন পৃথিবীর সবাই মনে করো এটা যখন বিক্রি করবে তখন কিন্তু তোমার যখন কি হয় তোমার রপ্তানিকারক বেশি হয়ে যাবে, যখন বিক্রেতা বেশি হবে তখন কিন্তু ক্রেতা সুবিধা পাবে, দামে সস্তায় পাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু তার একচেটিয়া যে প্রভাবটা আছে সেটা হ্রাস পায়। উদ্দীপকে এ ও বি কোন দেশের বাণিজ্য বিদ্যমান, এ দেশে কোন ধরনের বাণিজ্য, বি দেশে কোন, এই ধরনের তার সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদিত দ্রব্য সেবা নিজ দেশের মধ্যে বিনিময় করে, নিজ দেশের মধ্যে বিনিময়, আর বিদেশ কি করে সেবা নিজ প্রতিবেশী দেশসমূহের মধ্যে, তার মানে এতে কি আছে, এতে আছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর অভ্যন্তরীণ বাণিজ্য আমরা কি জানি যে নিজ দেশের মধ্যে যেটা বাণিজ্যটা হচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে বিদেশের মধ্যে কি বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। তারপর দেখো ঘতে বলা আছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশের বাণিজ্যের গুরুত্ব,
বিদেশের বাণিজ্য মানে তোমার এই যে বৈদেশিক বাণিজ্যের গুরুত্বটা তোমার এই ক্ষেত্রে বলতে হবে, যেটা আমরা বলে দিয়ে এসেছি, ঠিক আছে, বৈদেশিক বাণিজ্যের গুরুত্বগুলো কি। জাস্ট তোমার বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কি চেয়েছে, এবং চাইলে তোমার কিন্তু অলরেডি তোমার 50% করা শেষ, অ্যান্সার করা শেষ, বা 50% তোমার নাম্বার পাওয়া হয়ে যায় ধরতে পারলেই। বাণিজ্য কি আমরা জানি, বাণিজ্য কি, তারপরে যদি দেখি বাণিজ্য হচ্ছে তোমার অর্থনীতি, বাণিজ্য বলতে বোঝায় পণ্য দ্রব্য এবং সেবার বৃহৎ মাপের ক্রয় বিক্রয়, বিনিময় এবং এর সাথে সংশ্লিষ্ট অন্য সমস্ত সেবামূলক কর্মকাণ্ড পদ্ধতি প্রক্রিয়ার সমষ্টিকে আসলে বাণিজ্য বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর খতে দেখো বলা হচ্ছে, খতে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভোক্তারা কিভাবে উপকৃত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কিভাবে ভোক্তারা উপকৃত হয়, এটা যদি আমি বলি যে এক্ষেত্রে তোমার যে ইটা থাকে তোমার কি বলে যে টাকার যে পণ্যের যে দামটা এটা কমে আসে আস্তে আস্তে, কারণ তখন আর দেশের মধ্যে তোমার একচটিয়া যে ব্যবসা এটা করতে পারে না, কিংবা তোমার মানুষ ভ্যারাইটি অফ তোমার প্লেন্টি অফ পণ্য পায় বা ভ্যারাইটিস পায়, ঠিক আছে, যে তার এই পণ্যটা পছন্দ হচ্ছে না, সে আরেকটা পণ্য করতে পারে, ব্যবহার করতে পারে, এই বিষয়গুলো কিন্তু সে এভাবে উপকৃত হইতে পারে। 2-3টাই তুমি দিয়ে দিবা। তারপর দেখো গতে বলা হচ্ছে বৈদেশিক সাহায্য গ্রহণের পূর্বে কি কি বিষয় খেয়াল রাখা দরকার। এই যে কঠিন শর্ত দেয়, এই কঠিন শর্ত যাতে না দেয়, তারপর আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে যাতে তারা কোনো না দেয়, প্রভাব বিস্তার না করে, কিংবা তারা যে আমাদের টাকা পয়সা করা, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে বলবে যে আমাদের লোকে এই ক্ষেত্রে কাজ করতে হবে, এই সব বিষয়গুলা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে তারা এইগুলা বাণিজ্যগুলা তোমার কি বলে ঋণ দিবে, ঠিক আছে, তুমি ঋণ দিবে, আমি তোমাকে এর জন্য সুদ দিচ্ছি, ঠিক আছে, বা তোমার উপকারিতা আমি স্বীকার করছি, কিন্তু এর জন্য তোমার দেশের লোক আমার দেশে খাটাইতে হবে, তোমার দেশের শ্রমিক, তোমার দেশের ইঞ্জিনিয়ার আমার খাটাইতে হবে। কেন? আমাদের দেশে কি শ্রমিক ইঞ্জিনিয়ার নাই? আমার তারপর তোমার দেশ থেকে আমার এই ক্ষেত্রে বাণিজ্য তোমার যারা এই আছে তোমার কি বলে তোমার তারপর বিভিন্ন শর্তে, এই শর্তে আমি কেন মানতে যাবো, ঠিক আছে, তোমাকে আমি সুদ দিচ্ছি, তারপর তোমার যাতে সুদের বিষয়টা কম হয়, ঠিক আছে, সুদ যাতে কম হয়, এই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে। তারপর দেখো বলা হচ্ছে ঘতে বৈদেশিক সাহায্য নয় বৈদেশিক বাণিজ্য একটি দেশকে আত্মনির্ভরশীল করতে পারে। এই সেম বিষয় কিন্তু আমরা একটা করেছি যে বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য কেন ভালো, ওই বিষয়টাই তোমার এই ক্ষেত্রে ভিন্নভাবে কোশ্চেন করা হয়েছে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা আছে আমাদের 13 নম্বর সৃজনশীলে আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। আমরা জানি আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। আন্তর্জাতিক বাণিজ্য কেন হয় এটাও আমরা জানি। আরে কি আন্তর্জাতিক বাণিজ্য কেন হয় এটাও আমরা জানি। তারপর দেখো বলা হচ্ছে উদ্দীপক থেকে বাংলাদেশে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্যের পৃথক তালিকা। এই যে এই কোশ্চেন কিন্তু আমরা অনেকবার পেয়েছি যে অপ্রচলিত পণ্য এবং প্রচলিত পণ্যগুলো, অতএব তোমার কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, কোনগুলো প্রচলিত পণ্য, কোনগুলো অপ্রচলিত পণ্য, ঠিক আছে, কোনগুলো আমদানিকৃত পণ্য, কোনগুলো রপ্তানিকৃত পণ্য, এই পণ্যগুলোর নাম মুখস্থ রাখতে হচ্ছে। তারপর দেখো ঘতে বলা হচ্ছে রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলো কি নিল? কর অবকাশ, বিশেষ সুবিধা, রপ্তানি ঋণ, ইপিজেড স্থাপন, বাণিজ্য মেলার আয়োজন, অংশগ্রহণ ইত্যাদি বিভিন্ন এই বিষয়গুলো কিন্তু আমাদের বইয়ে পাঠ্য বই দেওয়া আছে। ওই বিষয়গুলোই তোমার আবার একটু দেখে নেবা না মনে থাকলে যে কিভাবে এগুলা কার্যকর হইতে পারে, ঠিক আছে। পরবর্তী সৃজনশীলে দেখো বিশ্বায়ন কি। আমরা জানি আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদন বৃদ্ধি করে, এটা আমরা জানি। কিভাবে উৎপাদন বৃদ্ধি করে? ধরো তোমার দেশে তুমি করবা কি বলে এই যে যেমন তোমার যদি প্র্যাকটিক্যালি দেই, আগে ধরো একটা ধান ক্ষেতের মধ্যে, ধরো এই একটা ধান ক্ষেত যার মধ্যে তোমার 1 মণ ধান উৎপাদিত হইতো, ঠিক আছে, 1 মণ ধান উৎপাদিত হইতো। তোমার তখন দেখা যাচ্ছে যে তোমার কি বলে কৃষকরা ট্রাক্টর বা যে প্রাচীন হাল চাষের যে বিষয়টা, ঠিক আছে, তারা হাল চাষ দিত। কিন্তু বর্তমানে ওই একই এসে কিন্তু ধরো তোমার এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে তারা কি করছে, ট্রাক্টর আনছে বা বিভিন্ন উন্নয়ন কি বলে তোমার উন্নত যে টেকনোলজি, ওই টেকনোলজিগুলো আনছে। এগুলোর ফলে এই একই জমিতে তোমার এখন কিন্তু ধরো ধান উৎপাদন হচ্ছে 10 মণ। তাছাড়া উন্নত ধরনের রাসায়নিক সার, ঠিক আছে, রাসায়নিক সার প্রয়োগ, কিংবা ধরো তোমার কৃষকদের সময় বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি, এগুলো ব্যবহার করে কিন্তু দেখো তুমি বা কোন সময় কোন ওষুধ দিতে হবে, বৈদেশিক আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ থেকে ওই ওষুধ, ওই বীজ, উন্নত বীজ বা ওই টেকনোলজিগুলো এনে কিন্তু আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারছি, ঠিক আছে।
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমূহ ব্যাখ্যা করো। সমস্যা সমূহ কি? বিদেশের সাহায্য গ্রহণ করে আসছে, ঠিক আছে, এই দেশে কর্তৃপক্ষ অনুদান করছে, তারা দাতা দেশ বিয়ের নির্ভরশীল হওয়ার পাশাপাশি দর কষাকষি ক্ষমতা লোপ পাচ্ছে, প্রতীয়মান আর নানাবিধ সমস্যা হচ্ছে। মানে এই ক্ষেত্রে যে বৈদেশিক সাহায্যের নেতিবাচক প্রভাব, বৈদেশিক সাহায্যের নেতিবাচক প্রভাবটা তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হচ্ছে, ঠিক আছে। বৈদেশিক সাহায্যের, যেমন এই ক্ষেত্রে আমাদের অলরেডি বলে দিয়েছে, যেমন বিয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এই দেশ, তারপর বলে দিচ্ছে দর কষাকষির ক্ষমতা লোপ পাচ্ছে, ঠিক আছে, আরো যেই সব এইগুলো আছে ড্রব্যাকস গুলো আছে, ওই ড্রব্যাকস গুলো তোমার বলতে হচ্ছে। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উপরিউক্ত সমস্যা ছাড়া আর কি সমস্যা, দেখো তোমার এই ক্ষেত্রে যেটা মাত্র বললাম যে আরো কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো তোমার এই ক্ষেত্রে আবার এসে ঘতে তোমার আবার ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের গুলো ছাড়াও আরো কি কি আমরা এই সমস্যা হচ্ছে, ওই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বৈদেশিক সাহায্যের এইগুলা তোমার নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করতে হবে। আজকে সর্বশেষ সৃজনশীলে দেখো বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে আমরা জানি, একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য হওয়াও ভালো, ঠিক আছে। যেমন ধরো তোমার একটা দেশের সাথে কিছু বাণিজ্য হচ্ছেই না, কি অপরদিকে একটা দেশের সাথে কিছু বাণিজ্য হচ্ছে, কোনটা ভালো? যেটার সাথে কিছু বাণিজ্য হচ্ছে। যেমন এটা কি, এটা আমরা একটা, এটা যদি আমরা ইংরেজি একটাই বলি, যেটা হচ্ছে তোমার সামথিং ইজ বেটার দেন নাথিং। এই বিষয়টা তুমি এক্ষেত্রে বলে দিলে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো আমরা যদি কোনো বাণিজ্য নাই হয়, এর চেয়ে কিছুটা বাণিজ্য হলো সবার সাথে, এটা কিন্তু ভালো আমাদের জন্য, ঠিক আছে। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের বর্ণিত দ্রব্যগুলো প্রচলিত অপ্রচলিত দুভাগে ভাগ করো। আমরা অলরেডি বলে দিয়ে এসেছি যেগুলো মুখস্থ করতে হবে এবং উদ্দীপক থেকে তোমার এগুলা ব্যাখ্যা করতে হচ্ছে। বাংলাদেশ রপ্তানির গতিধারা এই যে এই ক্ষেত্রে কোন সালে কত কি পরিমাণ হচ্ছে, ঠিক আছে। তারপর কি কি ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ঘটছে, যেগুলো আমরা বলে দিয়ে আসছি, ঠিক আছে, ওই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। যেমন দেখো আমাদের বলা আছে তোমার 19-20 অর্থ বছরে কত ছিল, পূর্ববর্তী কোভিডের ফলে তোমার পূর্ববর্তী চেয়ে এত মিলিয়ন মার্কিন ডলার আসে, কিন্তু জুলাই 21-এ আবার এটা দাঁড়ায় কত, 35-এ এসে দাঁড়ায়। এর মধ্যে কৃষি পণ্যের ইতিবাচক বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। এই রপ্তানির ধারাগুলো তোমার ই করতে হবে। কিভাবে পোশাক আমাদের দেশে রপ্তানির ধারাকে এই করছে, প্রসার ঘটাচ্ছে, পাটজাত দ্রব্য, কৃষি দ্রব্য বা অন্যান্য যেসব দ্রব্য আছে, নিটওয়ার, এগুলো কিভাবে আমাদের উন্নয়নের ধারা তোমার বজায় রাখছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো আজকের আমাদের এই রিভিশন ক্লাস ইকোনমিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 এই পর্যন্তই। তো আমরা পরবর্তীতে আমাদের যে আরো যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো আমরা করব পরবর্তীতে, আমরা টেস্ট পেপার সলভিং এবং ওই অনুসারে রিভিশন ক্লাস নিব, ঠিক আছে। ধন্যবাদ।